সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মীর হোসেন মজুমদার, প্রভাষক, দর্শন বিভাগ, ফেনী সরকারি কলেজ, ফেনী। আজকে আমাদের আলোচ্য বিষয় যুক্তিবিদ্যা প্রথম পত্র, ষষ্ঠ অধ্যায়, অবরোহ অনুমান। এই ক্লাস থেকে তোমরা যা শিখতে পারবে: অমাধ্যম অনুমান এবং এর বৈশিষ্ট্য বলতে পারবে, আবর্তন, প্রতিবর্তন, আবর্তিত প্রতিবর্তনের সংজ্ঞা, বৈশিষ্ট্যাবলী এবং নিয়মাবলী বর্ণনা করতে পারবে। এ, ই, আই ও যুক্তিবাক্যে আবর্তন, প্রতিবর্তন এবং আবর্তিত প্রতিবর্তন করতে পারবে এবং আবর্তন, প্রতিবর্তন, আবর্তিত প্রতিবর্তন সম্পর্কিত উদ্দীপক ব্যাখ্যা করতে পারবে। প্রথমে আসি আমরা অমাধ্যম অনুমান কি এবং এর বৈশিষ্ট্য। যে অবরোহ অনুমানের ক্ষেত্রে শুধুমাত্র একটা আস্ত বাক্য থেকে অপরিহার্যভাবে সিদ্ধান্ত নিঃসৃত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। অর্থাৎ একটি মাত্র আস্ত বাক্য থেকে যদি সিদ্ধান্ত অনিবার্যভাবে আসে, অর্থাৎ সিদ্ধান্তটি শুধুমাত্র একটি মাত্র আস্ত বাক্য থেকে যদি আসে, তাহলে সেটি হচ্ছে অমাধ্যম অনুমান। আর এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে অমাধ্যম অনুমানে একাধিক আস্ত বাক্য থাকে না, শুধুমাত্র একটি আস্ত বাক্য থাকে। যেমন, কোনো দেবতা নয় মানুষ, এটি হচ্ছে এই যুক্তিবাক্য। এ থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি সকল দেবতা হয় অমানুষ। এটা হচ্ছে এ যুক্তিবাক্য। অমাধ্যম অনুমানের বৈশিষ্ট্যগুলো কি? প্রথমত, সিদ্ধান্ত অনিবার্যভাবে আস্ত বাক্য থেকে নিশ্চিত হয়। অমাধ্যম অনুমানের আস্ত বাক্য সিদ্ধান্তের থেকে বেশি ব্যাপক হয় অথবা সমব্যাপক হয়। 3, অমাধ্যম অনুমানে দুটি যুক্তিবাক্য থাকে, একটি আস্ত বাক্য, অন্যটি সিদ্ধান্ত। আস্ত বাক্য আকারগত বা বস্তুগতভাবে সত্য হলে সিদ্ধান্ত আকারগত বা বস্তুগতভাবে সত্য হয়। 5, আস্ত বাক্য ও সিদ্ধান্তের মাঝে অবিচ্ছেদ্য সম্পর্ক থাকে। অর্থাৎ বৈশিষ্ট্যগুলো থেকে আমরা এভাবে বলতে পারি: সিদ্ধান্ত আস্ত বাক্য থেকেই নিশ্চিত হবে। সিদ্ধান্তটি শুধুমাত্র আস্ত বাক্য থেকে আসবে, আস্ত বাক্যের অতিরিক্ত কোনো তথ্য সিদ্ধান্তে আসবে না। এবং সিদ্ধান্তের ব্যাপকতা আস্ত বাক্যের চেয়ে বেশি হবে না। অর্থাৎ আস্ত বাক্য বড় হবে, সিদ্ধান্ত ছোট হবে অথবা সমব্যাপক হবে, অথবা সিদ্ধান্ত আস্ত বাক্যের সমান হবে, তবে কখনো সিদ্ধান্ত আস্ত বাক্যের চেয়ে বড় হবে না। আর সিদ্ধান্তের সত্যতা নির্ভর করে, অর্থাৎ সিদ্ধান্তেও সত্য বা মিথ্যা হওয়া নির্ভর করে আস্ত বাক্যে সত্য বা মিথ্যা হওয়া উপর। এবং হচ্ছে আস্ত বাক্য এবং সিদ্ধান্তের মাঝে একটি অবিচ্ছেদ্য সম্পর্ক থাকে। এখন আসি আবর্তন সম্পর্কে। আবর্তন সম্পর্কে বলি। আবর্তনে আস্ত বাক্যের গুণের পরিবর্তন করা হয় না। আমরা জানি গুণ অনুযায়ী যুক্তিবাক্য দুই ধরনের, একটি হচ্ছে সদর্থক, অন্যটি হচ্ছে নয়োর্থক। কারণ গুণ বলতে আমরা সংযোজককে বুঝি, সংযোজক যদি হয় বোঝায় তাহলে সদর্থক যুক্তিবাক্য, আর সংযোজক যদি নয় বোঝায় তাহলে এটি হচ্ছে নয়োর্থক যুক্তিবাক্য। দ্বিতীয়ত, আস্ত বাক্যের উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করে। স্থান পরিবর্তন করে সিদ্ধান্তের বিধেয় উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ আস্ত বাক্যের উদ্দেশ্য স্থান পরিবর্তন করে সিদ্ধান্তের বিধেয়, এবং আস্ত বাক্যের বিধেয় স্থান পরিবর্তন করে সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়। যেমন, সকল মানুষকে মরণশীল, এটি যুক্তিবাক্য। এ থেকে আমরা আবর্তন করতে পারি এভাবে:
কিছু মরণশীল জীব হয় মানুষ, অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয়ের স্থান পরিবর্তন করেছে। আবর্তনের নিয়ম: 1. আশ্রবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে বিধেয় হবে। 2. আশ্রবাক্যের বিধেয় সিদ্ধান্তে উদ্দেশ্য হবে। 3. আশ্রবাক্য সদর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে। আশ্রবাক্য নয়ার্থক হলে সিদ্ধান্ত নয়ার্থক হবে। এবং আশ্রবাক্যের কোনো অব্যপবোধ সিদ্ধান্তে ব্যপ্য হতে পারবে না। এটি আবার বলি, আশ্রবাক্যের কোনো অব্যপপদ সিদ্ধান্তে ব্যপ্য হতে পারবে না। আবর্তনের ক্ষেত্রে এই নিয়মটি অবশ্যই মনে রাখতে হবে, কারণ আমরা আবর্তন যখন করব, যে এ যুক্তি বাক্যকে যখন আবর্তন করব, তখন আমাদেরকে খেয়াল করতে হবে যে 4 নম্বর রুলস, যে আশ্রবাক্যের কোনো অব্যপপদ আবার সিদ্ধান্তে ব্যপ্য হয়ে যায় কিনা। যদি ব্যপ্য হয়ে যায় তাহলে তার আবর্তন সম্ভব হবে না। এ সম্পর্কে কোন কোন যুক্তিবাক্যে আবর্তন হয় না আমরা বর্ণনা করব একটু পরেই। এখন আসি সরল আবর্তন ও সরল আবর্তন কি। সরল আবর্তন: যে আবর্তনে আশ্রবাক্য সিদ্ধান্তের পরিমাণ একই থাকে তাকে সরল আবর্তন বলে। অর্থাৎ পরিমাণ বলতে এখানে আশ্রবাক্য সার্বিক হলে সিদ্ধান্ত সার্বিক, আশ্রবাক্য বিশেষ হলে সিদ্ধান্ত বিশেষ হবে। সার্বিক বলতে সকলকে বোঝায়, আবার কোনোকে বোঝায়। যেমন সকল মানুষে মরণশীল, আবার কোনো মানুষ নয় অমর। এখানে সবাইকে যদি অন্তর্ভুক্ত করে, একটি পদে অন্তর্ভুক্ত সকল পদকে যদি বোঝায়, তাহলে সেটি হচ্ছে সার্বিক। যেমন কোনো মানুষ নয় দেবতা, এটি যুক্তিবাক্য। এখান থেকে আমরা সরল আবর্তন করতে পারি এবং বলতে পারি যে কোনো দেবতা নয় মানুষ। অর্থাৎ এখানে আশ্রবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় এবং আশ্রবাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং এই যুক্তিবাক্য আশ্রবাক্যের যুক্তিবাক্য সিদ্ধান্ত এই যুক্তিবাক্য হিসেবে ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে সরল আবর্তন, অর্থাৎ পরিমাণ ঠিক থাকে। আবার কিছু গরু হয় সাদা, এটি আয় যুক্তিবাক্য। একে যদি আমরা সরল আবর্তন করি, এও বলতে পারি যে কিছু সাদা প্রাণী হয় গরু। অর্থাৎ আয় যুক্তিবাক্যকে আবর্তন আয় যুক্তিবাক্যে করা গেছে, এটি হচ্ছে সরল আবর্তন। এখন অসরল আবর্তনটা কি? যে আবর্তনে আশ্রবাক্য সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হয়, অর্থাৎ সরল আবর্তনের বিপরীত, তাকে অসরল আবর্তন বলে। আশ্রবাক্য সার্বিক হলে সিদ্ধান্ত বিশেষ হয়। আবার যেমন সকল মানুষ ও প্রাণী, এটি হচ্ছে এ যুক্তিবাক্য। একে যদি আমরা আবর্তন করি তাহলে এভাবে হবে যে কিছু প্রাণী হয় মানুষ, এটি হচ্ছে আয় যুক্তিবাক্য। এ যুক্তিবাক্যকে সরল আবর্তন করা যায় না। কেন যায় না? এ যুক্তিবাক্যকে যদি সরল আবর্তন করতে যায় সকল মানুষ ও প্রাণী, তাহলে আমরা এর বিধেয় পদকে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত করতে হবে, আর উদ্দেশ্য পদকে বিধেয় হিসেবে সিদ্ধান্তে ব্যবহার করতে হবে। তাহলে দেখা যায় এ যুক্তিবাক্যের সকল মানুষ, এটি হচ্ছে ব্যপ্য, আর প্রাণী বিধেয় পদ, এটি হচ্ছে অব্যপ্য। আমরা যদি সরল আবর্তন করি, এভাবে বলে যে সকল প্রাণী হয় মানুষ, তাহলে কি হচ্ছে, এখানে আবর্তনের যে 4 নম্বর নিয়ম সেটি লঙ্ঘন হচ্ছে। আবর্তনের 4 নম্বর নিয়ম ছিল আশ্রবাক্যের অব্যপ্য পদ সিদ্ধান্তে ব্যপ্য হতে পারবে না। অর্থাৎ এখানে আশ্রবাক্যের অব্যপ্য পদ হচ্ছে প্রাণী, সিদ্ধান্তে যদি আমরা সকল প্রাণী হয় মানুষ এভাবে যদি লিখি, সরল আবর্তন করি, তাহলে এখানে প্রাণী অব্যপ্য পদটি সিদ্ধান্তে ব্যপ্য হয়ে যায়। অর্থাৎ এ যুক্তিবাক্যে সরল আবর্তন সম্ভব না, একে আমরা অসরল আবর্তন করতে হবে। এজন্য সকল মানুষ ও প্রাণী এ যুক্তিবাক্যে অসরল আবর্তন করে আমাদেরকে করতে হবে কিছু প্রাণী হয় মানুষ আয় যুক্তিবাক্যে। এখন আমরা দেখব উযুক্তি বাক্যের আবর্তন সম্ভব কিনা, আর যদি সম্ভব নয় কেন নয়। উযুক্তি বাক্যের আবর্তন সম্ভব নয়, কারণ উযুক্তি বাক্য নয়ার্থক, তাই আবর্তন করতে হবে ই বা উযুক্তি বাক্যে। কারণ এই যুক্তি বাক্যে আবর্তন করলে সিদ্ধান্ত আশ্রবাক্যের চেয়ে বেশি ব্যাপক হয়ে যায়, যা আবর্তনের নিয়ম লঙ্ঘন হয়।
অর্থাৎ ও যুক্তি বাক্যকে যদি আমরা ই যুক্তি বাক্যে আবর্তন করি তাহলে সিদ্ধান্ত আশ্রয় বাক্যের চেয়ে বেশি ব্যাপক হয়ে যায়। যেমন কিছু মানুষ নয় সৎ, এটা ও যুক্তি বাক্য। আমরা যদি একে ই যুক্তি বাক্যে আবর্তন করি তাহলে কি হবে? কোনো সৎ প্রাণী নয় মানুষ। তাহলে এটি সিদ্ধান্ত আশ্রয় বাক্যের চেয়ে বেশি ব্যাপক। সিদ্ধান্ত ছিল, আশ্রয় বাক্য ছিল হচ্ছে কিছু মানুষ, আর সিদ্ধান্তে চলে আসছে কোনো সৎ প্রাণী। অর্থাৎ ব্যাপকতা আশ্রয় বাক্যের চেয়ে সিদ্ধান্তে বেশি। তাহলে এই যুক্তি ও যুক্তি বাক্যকে যুক্তি বাক্যে আবর্তন করা যায় না। দ্বিতীয়ত, ও যুক্তি বাক্যকে যদি আমরা ও যুক্তি বাক্যে আবর্তন করি তাহলে আশ্রয় বাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে যায়, যা আবর্তনের নিয়ম লঙ্ঘন হয়, 4 নম্বর নিয়ম। যেমন কিছু প্রাণী নয় মানুষ, এটি হচ্ছে ও যুক্তি বাক্য। একে যদি আমরা ও যুক্তি বাক্যে আবার আবর্তন করি তাহলে কিছু মানুষ নয় প্রাণী। এখানে আশ্রয় বাক্যের অব্যপ্য পদ ছিল কিছু প্রাণী। সিদ্ধান্তে এই অব্যপ্য পদটি ব্যপ্য হয়ে যায়, কারণ আমরা জানি ও যুক্তি বাক্যের বিধেয় পদ ব্যপ্য এবং সিদ্ধান্ত পদটি অব্যপ্য। তাহলে এটি 4 নম্বর নিয়ম লঙ্ঘন করছে, আশ্রয় বাক্যের অব্যপ্য পদটি সিদ্ধান্তে এসে ব্যপ্য হয়ে গেছে। সুতরাং ও যুক্তি বাক্যের আবর্তন সম্ভব নয়। এখানে আমরা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি যে ই আই ও যুক্তি বাক্যকে আবর্তন করলে কোন যুক্তি বাক্যে রূপান্তর হয়। প্রথমত এ যুক্তি বাক্যকে যদি আমরা আবর্তন করি তাহলে আই যুক্তি বাক্য পাওয়া যায়। ই যুক্তি বাক্যকে আবর্তন করলে ই যুক্তি বাক্য পাওয়া যায়। আই যুক্তি বাক্যকে আবর্তন করলে আই যুক্তি বাক্য পাওয়া যায় এবং ও যুক্তি বাক্যের আবর্তন সম্ভব নয়। দলীয় কাজ। এখানে একটি উদ্দীপক দেয়া হয়েছে, তোমরা মনোযোগ সহকারে উদ্দীপকটি পড়ো এবং এর উত্তর দেওয়ার চেষ্টা করো। উদ্দীপকটি হচ্ছে, প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি রুবেল পড়াশোনাও করে। ক্লাস করতে না পারার জন্য তার ঘনিষ্ঠ বন্ধু সবুজের মাধ্যমে সে প্রতিদিনের ক্লাসে পড়াগুলো সংগ্রহ করে। সবুজ বলে, আজ ক্লাসে স্যার কিছু নিয়ম দিয়েছেন, এগুলো হলো আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে বিধেয় হবে, আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্তে উদ্দেশ্য হবে, আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ অভিন্ন হবে, আশ্রয় বাক্যের কোনো অব্যপ্য পদ সিদ্ধান্তে ব্যপ্য হতে পারবে না। সবুজ বলে, স্যার বলেছেন এই নিয়মগুলো খুবই গুরুত্বপূর্ণ। এসব কথা শুনে রুবেল তাড়াতাড়ি তার খাতায় নোট করে। এখন আসি আমরা এর প্রশ্নগুলোকে দেখি। সরলাবর্তন কাকে বলে? খ, অমধ্যম অনুমান উদাহরণ সহ ব্যাখ্যা করো। গ, উদ্দীপকে সবুজের সারের বর্ণনা কোন জিনিসটি ফুটে উঠেছে, ব্যাখ্যা করো। ঘ, তুমি কি সবুজের সারের নিয়মগুলোর আলোকে এ যুক্তি বাক্যে সরলাবর্তন সম্ভব কিনা মনে করো, মতামত দাও। গ এর উত্তর, সবুজ সারের বর্ণনায় যে নিয়মগুলোর কথা উল্লেখ করেছেন তাতে আবর্তনের নিয়মগুলো ফুটে উঠেছে। তোমরা সংজ্ঞা সহ উত্তরটি লিখবে। ঘ এর উত্তর, এ যুক্তি বাক্যের সরলাবর্তন সম্ভব নয়, কারণ সরলাবর্তনে আশ্রয় বাক্যের সিদ্ধান্তের পরিমাণ একই থাকে। আমি আরেকটু বিস্তারিত বলছি। এ যুক্তি বাক্য হলো সার্বিক সদর্থক যুক্তি বাক্য, সরলাবর্তনের সিদ্ধান্ত হবে সার্বিক সদর্থক যুক্তি বাক্য বা এ যুক্তি বাক্য। কিন্তু এ যুক্তি বাক্যের উদ্দেশ্যপদ ব্যপ্য, বিধেয়পদ অব্যপ্য। এ যুক্তি বাক্যকে আবর্তন করলে আশ্রয় বাক্যের অব্যপ্য পদ সিদ্ধান্তে ব্যপ্য পদ হয়ে যায়, যা আবর্তনের নিয়মাবলী লঙ্ঘন করে, যা আমি পূর্বেই বলেছি। যেমন সকল বক হয় সাদা পাখি, এটি হচ্ছে এ যুক্তি বাক্য। সুতরাং এখান থেকে যদি আমরা সিদ্ধান্ত নেই আবর্তন করি তাহলে কি হয়? সকল সাদা পাখি হয় বক। এটিও এ যুক্তি বাক্যে আমরা আবর্তন করলাম, কিন্তু এটি আবর্তনটি হয়নি। আমরা এটি সরল আবর্তন করলাম কিন্তু সরল আবর্তন হয়নি। কেন হয়নি? কারণ আশ্রয় বাক্যের সাদা পাখি পদটি হচ্ছে অব্যপ্য, কিন্তু সরল আবর্তন করলে সিদ্ধান্তের সকল সাদা পাখি পদটি ব্যপ্য হয়ে যায়, যা আবর্তনের নিয়ম লঙ্ঘন করে। সুতরাং এ যুক্তি বাক্যের সরল আবর্তন সম্ভব নয়। এখন আসি প্রতিবর্তন।
কি, প্রতিবর্তনের নিয়মাবলী কি, এবং এ, ই, আই, ও যুক্তিবাক্যের প্রতিবর্তন কিভাবে করতে হয় তা দেখুন। প্রতিবর্তনের ক্ষেত্রে আশ্রবাক্যের অর্থ অপরিবর্তিত থাকে, অর্থে কোনো পরিবর্তন হবে না। যুক্তিবাক্যের গুণের পরিবর্তন করা হয়, যেটি আবর্তনের ক্ষেত্রে গুণের পরিবর্তন হয়নি, কিন্তু প্রতিবর্তনের ক্ষেত্রে গুণের পরিবর্তন হবে। গুণের পরিবর্তন বলতে সংযোজক যদি হয় থাকে তাহলে নয় হবে, আর সংযোজক নয় থাকলে হয় হবে। বিধেয় পদকে বিরুদ্ধ পদ করা হবে। বিরুদ্ধ পদ বলতে যেমন মানুষ এর বিরুদ্ধ পদ হচ্ছে অমানুষ, সবুজ এর বিরুদ্ধ পদ হচ্ছে অসবুজ। আর বিধেয় পদের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহার করা হবে। কারণ প্রতিবর্তন প্রক্রিয়া যদি আমরা সঠিকভাবে করতে চাই তাহলে নিচের শর্তগুলো আমাদেরকে মেনে চলতে হবে। কি শর্ত? এক, আশ্রবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্ত উদ্দেশ্য পদ হবে। এটা আবর্তন থেকে ভিন্ন। আবর্তনে ছিল আশ্রবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় হবে, কিন্তু প্রতিবর্তনে আশ্রবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হবে। আশ্রবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হবে, অর্থাৎ সিদ্ধান্তে যে বিধেয় পদ আমরা ব্যবহার করব সেটি আশ্রবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ, অর্থাৎ যদি পদটি মানুষ থাকে বিরুদ্ধ পদ হচ্ছে অমানুষ ব্যবহার হবে। আশ্রবাক্যের সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে। অর্থাৎ আশ্রবাক্য যদি সদর্থক হয় সিদ্ধান্ত নয়ার্থক হবে, আর আশ্রবাক্য নয়ার্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে। আশ্রবাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই হবে, এখানে পরিমাণের ভিন্নতা ঘটবে না। আশ্রবাক্য যদি সার্বিক হয় সিদ্ধান্ত সার্বিক হবে, আশ্রবাক্য বিশেষ হলে সিদ্ধান্ত বিশেষ হবে। এখন বিভিন্ন যুক্তিবাক্যের প্রতিবর্তন। এ যুক্তিবাক্যের প্রতিবর্তিত হবে হচ্ছে ই যুক্তিবাক্য। একটু উদাহরণ দিই, যেমন সব জ্ঞানী ব্যক্তি হন শিক্ষিত, এটা হচ্ছে এ যুক্তিবাক্য। এখন একে যদি আমরা প্রতিবর্তন করি তাহলে হবে কি, কোনো জ্ঞানী ব্যক্তি নন অশিক্ষিত। তাহলে এখানে খেয়াল করো আমাদের পরিবর্তনটা কোথায় হচ্ছে, পরিমাণ, যুক্তিবাক্যের পরিমাণ ঠিক থাকবে। এখানে আশ্রবাক্য ছিল হচ্ছে সব জ্ঞানী ব্যক্তি, আর সিদ্ধান্তে এসে কোনো জ্ঞানী ব্যক্তি, অর্থাৎ সকল জ্ঞানী ব্যক্তিকে বুঝাচ্ছেন। আর হচ্ছে গুণের ভিন্নতা করছে, আশ্রবাক্য ছিল হচ্ছে হন, আর সিদ্ধান্তে হয়ে গেছে নন। আর হচ্ছে সিদ্ধান্তে বিধেয় পদ আমরা ব্যবহার করেছি আশ্রবাক্যের বিরুদ্ধ পদ, শিক্ষিত এর বিরুদ্ধ পদ হচ্ছে অশিক্ষিত। সুতরাং সব জ্ঞানী ব্যক্তি হন শিক্ষিত, একে যদি আমরা প্রতিবর্তন করি তাহলে যেহেতু গুণের পরিবর্তন হবে তাহলে সেটা হচ্ছে কোনো জ্ঞানী ব্যক্তি নন অশিক্ষিত, অর্থাৎ ই যুক্তিবাক্য। ই যুক্তিবাক্যে প্রতিবর্তিত হবে এ যুক্তিবাক্য। বিপরীতটি হচ্ছে প্রতিবর্তনের ক্ষেত্রে সবসময় বিপরীত যুক্তিবাক্যটি হচ্ছে। যেমন ই যুক্তিবাক্য কোনো মানুষ নয় চতুষ্পদ প্রাণী, একে যদি আমরা প্রতিবর্তন করি, প্রতিবর্তনের নিয়মগুলো যদি প্রয়োগ করি তাহলে এটি হবে হচ্ছে সব মানুষ হয় অচতুষ্পদ প্রাণী। অর্থাৎ আশ্রবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্ত উদ্দেশ্য পদ হিসেবে ব্যবহার হবে, গুণের পরিবর্তন হবে, পরিমাণ ঠিক থাকবে, এবং বিধেয় পদটি শুধুমাত্র আশ্রবাক্যের বিরুদ্ধ পদ, চতুষ্পদ প্রাণী অচতুষ্পদ প্রাণী হিসেবে ব্যবহৃত হবে। অর্থাৎ ই যুক্তিবাক্যের প্রতিবর্তন এ যুক্তিবাক্য হবে। আই যুক্তিবাক্যে প্রতিবর্তিত হবে ও যুক্তিবাক্য। যেমন কিছু মানুষ হয় সৎ, এটি হচ্ছে আই যুক্তিবাক্য। একে যদি আমরা প্রতিবর্তন করি তাহলে হবে কিছু মানুষ নয় অসৎ। ঠিক তেমনই হবে ও যুক্তিবাক্যে প্রতিবর্তিত হবে আই যুক্তিবাক্য। যেমন কিছু মানুষ নয় শিক্ষিত, এটি হচ্ছে ও যুক্তিবাক্য। একে প্রতিবর্তন করলে পাওয়া যাবে কিছু মানুষ হয় অশিক্ষিত, আই যুক্তিবাক্য। অর্থাৎ প্রতিবর্তনের ক্ষেত্রে আমাদেরকে এটি খেয়াল রাখতে হবে সবচেয়ে বেশি, যে এখানে আশ্রবাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তের উদ্দেশ্যপদ হিসেবে ব্যবহৃত হবে, পরিমাণ ঠিক থাকবে, পরিমাণের পরিবর্তন হবে না। অর্থাৎ পরিমাণ যদি সার্বিক হয় আশ্রবাক্যে সার্বিক হলে সিদ্ধান্ত সার্বিক হবে, পরিমাণ আশ্রবাক্যে বিশেষ হলে সিদ্ধান্ত বিশেষ হবে। আর গুণের পরিবর্তন হবে, হন থাকলে নন হবে, নন থাকলে হন হবে। আর হচ্ছে সিদ্ধান্তে বিধেয় পদ
ব্যবহৃত হবে আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদের বিরুদ্ধ পদ। এখন গ্রাফ চিত্রের মাধ্যমে আমরা দেখাচ্ছি যে প্রতিবর্তন এ যুক্তি বাক্যে প্রতিবর্তন হয় ই যুক্তি বাক্যে বিপরীত। এই যুক্তি বাক্যে প্রতিবর্তন হয় এ যুক্তি বাক্যে, আই যুক্তি বাক্যে প্রতিবর্তন হয় উ যুক্তি বাক্যে এবং উ যুক্তি বাক্যে প্রতিবর্তন হয় আই যুক্তি বাক্যে। এবার আসি আমরা পরবর্তী বিষয়ে, সেটি আবর্তিত প্রতিবর্তন। এর নিয়মাবলী কি এবং আযুক্তি বাক্যের আবর্তিত প্রতিবর্তন সম্ভব কিনা, কেন না। এখানে একটি বিষয় বলে রাখি তোমাদের, আমরা যে আবর্তন প্রতিবর্তন এখন পড়ছি আবর্তিত প্রতিবর্তন, এর মাঝে একটি বিষয়, আবর্তনের ক্ষেত্রে ও যুক্তি বাক্যের আবর্তন সম্ভব নয়, আর প্রতিবর্তনের ক্ষেত্রে চারটি যুক্তি বাক্যের প্রতিবর্তন হয়। আর আবর্তিত প্রতিবর্তনের ক্ষেত্রে আই যুক্তি বাক্যের আবর্তিত প্রতিবর্তন সম্ভব নয়। এখানে যদি পরীক্ষায় আসে তাহলে আবর্তনের ক্ষেত্রে সম্ভব নয় ও যুক্তি বাক্যের আবর্তন, আর আবর্তিত প্রতিবর্তনের ক্ষেত্রে সম্ভব নয় আই যুক্তি বাক্যের আবর্তিত প্রতিবর্তন সম্ভব নয়। এখন আমরা বলবো আবর্তিত প্রতিবর্তন কি। যে অমাধ্যম অনুমানকে প্রথমে প্রতিবর্তন তারপরে আবর্তন করা হয় তাকে আবর্তিত প্রতিবর্তন বলে। এখানে বইতে সংজ্ঞাটা যদি অনেক কঠিনভাবে দেয়া থাকে, তোমরা কঠিনভাবে মুখস্থ করার প্রয়োজন নেই, শুধু এটি মনে রাখবে যে অমাধ্যম অনুমানকে প্রথমে আমরা প্রতিবর্তন করব, এই প্রতিবর্তনকে আবার যখন আবর্তন করব তখনই সেটা হয়ে যাবে আবর্তিত প্রতিবর্তন। এটাই হচ্ছে সহজ নিয়ম। যেমন সকল মানুষ মরণশীল, এটি হচ্ছে এ যুক্তি বাক্য। একে আমার প্রথমে করতে হবে প্রতিবর্তন। প্রতিবর্তন কিভাবে করব? প্রতিবর্তন করতে হবে, গুণের পরিবর্তন হবে, আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ ঠিক থাকবে, আর আশ্রয় বাক্য সিদ্ধান্তে বিধেয় পদটি হবে আশ্রয় বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ। অর্থাৎ এ যুক্তি বাক্যে প্রতিবর্তন হবে এই যুক্তি বাক্য কোনো মানুষ নয় অমরণশীল, অর্থাৎ কোনো মানুষ নয় অমর। এখন এই যুক্তি বাক্যকে প্রতিবর্তিত এই যুক্তি বাক্যকে আমরা আবার আবর্তন করব। আবর্তন করলে কি করতে হবে? সেখানে গুণের পরিমাণ ঠিক থাকবে, গুণে পরিবর্তন হবে না, পরিমাণের পরিবর্তন হবে। আশ্রয় বাক্য কোনো মানুষ নয় অমরণশীল, কোনো মানুষ, একে যদি আমরা আবর্তন করি, আমরা জানি যে এই যুক্তি বাক্যের আবর্তন এই যুক্তি বাক্য করা যায়। সুতরাং আবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করবে, কারণ কোনো অমরণশীল জীব নয় মানুষ, এটা আবর্তিত প্রতিবর্তন। উপরে যুক্তি বাক্যকে প্রথমে প্রতিবর্তন করা যুক্তি বাক্য পরিণত হলো, এ প্রতিবর্তনকে আবার আবর্তন করা যুক্তি বাক্যটি আবর্তিত প্রতিবর্তনে পরিণত করা হলো। এখন আবর্তিত প্রতিবর্তন নিয়মগুলো কি আমরা সেটা বলছি। এক, সিদ্ধান্তের উদ্দেশ্য হবে আশ্রয় বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ, সিদ্ধান্তের বিধেয় হবে আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ, আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে, আশ্রয় বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত নয়ার্থক হবে, আশ্রয় বাক্য নয়ার্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে, আশ্রয় বাক্যের যে পদ ব্যাপ্য নয় সিদ্ধান্তের সে পদ ব্যাপ্য হতে পারবে না। অর্থাৎ নিয়মগুলো হচ্ছে, আবর্তিত প্রতিবর্তন কিভাবে করব? প্রথমে আমরা প্রতিবর্তন করব, যুক্তি বাক্যকে প্রথমে প্রতিবর্তন করব, তারপরে আবর্তন করব, এটাই হচ্ছে আবর্তিত প্রতিবর্তন। আর নিয়মগুলো হচ্ছে এটি। এখন আসি আযুক্তি বাক্যের প্রতি আবর্তন সম্ভব নয় কেন। খেয়াল করো, আযুক্তি বাক্যের প্রতি আবর্তন সম্ভব নয় কারণ আই বাক্যকে যদি আমরা প্রথমে প্রতিবর্তন করতে যাই, প্রতিবর্তন করলে অযুক্তি বাক্য ভাবা যায়। কেন অযুক্তি বাক্য ভাবা যায়? কারণ আযুক্তি বাক্যের প্রতিবর্তন অযুক্তি বাক্য হয়, কিন্তু ও বাক্যকে অর্থাৎ অযুক্তি বাক্যকে আবর্তন করা যায় না, যেটি আমরা আবর্তনের সময় আলোচনা করেছি। অযুক্তি বাক্যকে আবর্তন করা যায় না, আবর্তন করলে ব্যাপ্যতার নিয়ম লঙ্ঘন হয়, অর্থাৎ আশ্রয় বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে যায়। উদাহরণ, কিছু মানুষ হয় সৎ, এটা হচ্ছে আযুক্তি বাক্য। একে যদি আমরা প্রতিবর্তন করি তাহলে হবে কিছু মানুষ নয় অসৎ।
এখন অযুক্তি বাক্যে যদি আমরা আবর্তন করতে হবে, আবর্তন করলে হয়ে যায় কিছু অসৎ ব্যক্তি নয় মানুষ, এটি অবৈধ, কারণ অযুক্তি বাক্যের আবর্তন করা যায় না, আমরা আগে আলোচনা করেছি। এজন্য অযুক্তি বাক্যের আবর্তিত প্রতিবর্তন। চিত্রের মাধ্যমে আমরা দেখাচ্ছি যে এই আই ও যুক্তি বাক্যের আবর্তিত প্রতিবর্তন বা প্রতি আবর্তন কি হয়। এ যুক্তি বাক্যের আবর্তিত প্রতিবর্তন হয় ই যুক্তি বাক্য, ই যুক্তি বাক্যের আবর্তিত প্রতিবর্তন হয় আই যুক্তি বাক্য, আই যুক্তি বাক্যের আবর্তিত প্রতিবর্তন সম্ভব নয়, ও যুক্তি বাক্যের আবর্তিত প্রতিবর্তন হয় আই যুক্তি বাক্য। এখানে বাড়ির তোমাদের জন্য দলীয় কাজ। উদ্দীপক যুক্তি ১, সব মানুষ হয় দ্বিপদ প্রাণী, অতএব কিছু দ্বিপদ প্রাণী হয় মানুষ। যুক্তি ২, সব পাখি হয় দ্বিপদ প্রাণী, সব কাক হয় পাখি, অতএব সব কাক হয় দ্বিপদ প্রাণী। প্রশ্ন ক, অনুমানের শ্রেণীবিভাগ দেখাও। অনুমান বলতে কি বোঝায়? গ, ২ নং যুক্তির যে অনুমানকে ধারণ করে তার সংজ্ঞা ও বৈশিষ্ট্য উল্লেখ করো। ঘ, ১ নং যুক্তিটি কোন অনুমানকে ধারণ করে এর যথার্থতা যাচাই করো। তোমরা চেষ্টা করো, চেষ্টা করলেই এর উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। আমি একটু তোমাদের জন্য আরো সহজ করে দিচ্ছি। ক প্রশ্নের উত্তর, অনুমান প্রধানত ২ প্রকার, অবরোহ অনুমান, আরোহ অনুমান। খ প্রশ্নের উত্তর, কোনো জানা বিষয়ের উপর ভিত্তি করে কোনো অজানা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। অর্থাৎ জানা বিষয় থেকে অজানা বিষয় সম্পর্কে জানার প্রক্রিয়াটা হলো অনুমান। গ প্রশ্নের উত্তর, আলোচ্য উদ্দীপকের ২ নং যুক্তিটি মাধ্যম অনুমানকে ধারণ করে। মাধ্যম অনুমান কি? যে অবরোহ অনুমানে একের অধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে মাধ্যম অনুমান বলে। অর্থাৎ অমাধ্যম অনুমানের বিপরীতটা হচ্ছে মাধ্যম অনুমান। অমাধ্যম অনুমানে একটি মাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত আসে, আর মাধ্যম অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত আসে। যেমন সব মানুষ হয় মরণশীল, রহিম হয় একজন মানুষ, অতএব রহিম হয় মরণশীল। এখানে খেয়াল করো তোমরা, 3টি যুক্তিবাক্য আছে। প্রথমটি কি আমরা বলি আশ্রয়বাক্য ১, দ্বিতীয়টি হচ্ছে আশ্রয়বাক্য ২ এবং তৃতীয় যুক্তিবাক্যটি হচ্ছে সিদ্ধান্ত। এখানে 2টি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তে আসছে। সুতরাং মাধ্যম অনুমানের বৈশিষ্ট্যগুলো কি আমরা বলতে পারি? মাধ্যম অনুমানের সিদ্ধান্ত একাধিক আশ্রয়বাক্য থেকে গৃহীত হয়। মাধ্যম অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না। মাধ্যম অনুমানের আশ্রয়বাক্যগুলো পরস্পর সম্পর্কিত, অর্থাৎ আশ্রয়বাক্যগুলো খাপ ছাড়া হবে না। একটি আশ্রয়বাক্যের সাথে অপর আশ্রয়বাক্যের মিল থাকতে হবে, সম্পর্ক থাকতে হবে। যেমন এখানে সব মানুষ মরণশীল, একটি আশ্রয়বাক্য, দ্বিতীয় আশ্রয়বাক্য যে সব রহিমও একজন মানুষ। খেয়াল করো, প্রথম যুক্তিবাক্যে সব মানুষ ছিল, আর দ্বিতীয় যুক্তিবাক্যে রহিম হয় একজন মানুষ। তাহলে মানুষ পদটি মিল আছে, এখানে সম্পর্ক আছে, রহিমের সাথে মানুষ পদের সম্পর্ক আছে। 4 নম্বর, মাধ্যম অনুমানের আশ্রয়বাক্যগুলো থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে আসে। অর্থাৎ সিদ্ধান্ত এই একার যে আশ্রয়বাক্যগুলো থাকবে এই আশ্রয়বাক্যগুলো থেকে আসবে, অতিরিক্ত কোনো তথ্য আসবে না। এখানে মাধ্যম অনুমানের সিদ্ধান্ত সত্য হয় তখন যখন আশ্রয়বাক্যগুলো সত্য হয়, অর্থাৎ আশ্রয়বাক্যের সত্যতার উপর সিদ্ধান্তের সত্যতা নির্ভর করবে। আশ্রয়বাক্যগুলো যদি মিথ্যা হয়, সিদ্ধান্ত মিথ্যা হয়ে যাবে। ঘ প্রশ্নের উত্তর, আলোচ্য উদ্দীপকের 1 নং যুক্তিটি অমাধ্যম অনুমানকে ধারণ করে। নিশ্চয় অমাধ্যম অনুমানের যথার্থতা যাচাই করা হলো। যে অবরোহ অনুমান একটি মাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে অমাধ্যম অনুমান বলে, তোমরা জানো। এখন অবরোহ অনুমান যথার্থ কিনা তা নিয়ে যুক্তিবিদদের মাঝে মতবিরোধ রয়েছে। অর্থাৎ অবরোহ অনুমান কি আসলে প্রকৃত অনুমান কিনা, কারণ একটি মাত্র আশ্রয়বাক্য থেকে অমাধ্যম অনুমান প্রকৃত অনুমান কিনা এ নিয়ে মতবিরোধ রয়েছে।
কারণ একটিমাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত আসা। এ প্রসঙ্গে যুক্তিবিদ মিল বলেন, অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে আশ্রয় বাক্যে বিবৃত বিষয় ছাড়া নতুন কোনো কিছু নেই। বেইনের মতে অমাধ্যম অনুমানে একই তথ্যকে এক ধরনের শব্দবিন্যাস থেকে অন্য ধরনের শব্দবিন্যাসে স্থানান্তর করা হয় মাত্র। অন্যদিকে যুক্তিবিদ ওয়ালটন, মিল ও বেইনের দাবি খণ্ডন করে বলেন যে অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তে গমনের পদক্ষেপ সংক্ষিপ্ত, কিন্তু তার দ্বারা এটা প্রমাণিত হয় না যে অমাধ্যম অনুমান আদৌ কোনো পদক্ষেপই নয়। আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের সামান্যতম পরিবর্তনেও নতুন কিছু জানা সম্ভব। অর্থাৎ এই প্রসঙ্গে দুই ধরনের মতামত পাওয়া যায়। প্রথম পক্ষের যুক্তিবিদরা বলেন যে অমাধ্যম অনুমানে আসলে আশ্রয় বাক্যে যা বর্ণনা করা হয় সিদ্ধান্তে একই কথায় আসে। এখানে শুধুমাত্র আশ্রয় বাক্যে উদ্দেশ্য এবং বিধেয়ের স্থান পরিবর্তিত হচ্ছে মাত্র, নতুন কোনো কিছু তথ্য আসছে না। আবার দ্বিতীয় পক্ষের যুক্তিবিদরা বলেন যে যদিও স্থান পরিবর্তন হচ্ছে কিন্তু নতুন তথ্য আসছে না, এটা একেবারে বলা যায় না। একেবারেই নতুন তথ্য আসছে না এটা বলা যায় না। কারণ হচ্ছে স্থান পরিবর্তন করার কারণ হলো কিছু না কিছু নতুন তথ্য আসছে, অর্থাৎ অর্থের পরিবর্তন হচ্ছে। সুতরাং অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তে নতুন কিছু আসছে না, বা অমাধ্যম অনুমান প্রকৃত অনুমান নয়, এটা একবারে যে নয় তা বলা যাবে না। অবশ্যই এর গুরুত্ব রয়েছে, কারণ অমাধ্যম অনুমানের ক্ষেত্রে অনেক সময় যদি অনুমানটি বড় হয়ে থাকে, যৌগিক অনুমান হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা নতুন তথ্য পেতে পারি। এজন্য অমাধ্যম অনুমানের যথার্থতা যাচাই করতে বলা হলে আমাদেরকে বলতে হবে যে এর গুরুত্ব একেবারেই নেই তা বলা যাবে না। গুরুত্ব অবশ্যই আছে, তবে সে গুরুত্বটি কম হতে পারে। এখন তোমাদের জন্য বাড়ির কাজ, তোমরা এটি সমাধান করে নিয়ে আসবে। তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, চিত্রে লেখা আছে উপরে অবরোহ অনুমান। এর স্পষ্ট দুটো ভাগ দেখতে তোমরা পাচ্ছ, একটি প্রশ্নবোধক, অন্যটি হচ্ছে মাধ্যম অনুমান। প্রশ্নবোধক ঘরের যে অনুমানটি হবে তার আবার কয়েকটা প্রকারভেদ আছে। প্রথমটিতে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নবোধক চিহ্ন, এরপর প্রতিবর্তন, প্রত্যাবর্তন, অন্তরাবর্তন, বিরুদ্ধানুমান। অর্থাৎ হচ্ছে এখানে যে প্রকারভেদগুলো আছে সেটি হচ্ছে প্রশ্নবোধক চিহ্নিত ঘরের প্রকারভেদ। এখন যে প্রশ্নগুলো তোমরা উত্তর করতে হবে তা হচ্ছে আবর্তিত প্রতিবর্তন কাকে বলে, খ যুক্তিবিদগণ সহানুমানকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন, গ উদ্দীপকের ১ নং ঘরে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসবে, এর বৈশিষ্ট্যগুলো লেখো। ঘ উদ্দীপকের ২ নং ঘরে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কি বসবে, এর সাথে এ, ই, আই ও যুক্তিবাক্যের সম্পর্ক দেখাও। তাহলে তোমরা খুব মনোযোগ সহকারে এটি দেখো, একটু চিন্তা করলেই এর উত্তর সহজে তোমরা করতে পারবে। আমরা শেষ পর্যায়ে তোমাদের জন্য একটি নীতিকথা, সেটা তোমরা অবশ্যই পালন করবে। তাও সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তোমরা এর অর্থ, গুরুত্ব নিশ্চয় অনুধাবন করতে পারো। আর পরিশেষে ক্লাসে অংশগ্রহণ করার জন্য, মনোযোগ দিয়ে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি আবার তোমাদের সাথে দেখা হবে।